এখন বিকাল 4টে, কিন্তু চারদিকে খুব একটা আলো নেই। সূর্যকে যেন গিলে খেয়েছে গাছের ডাল আর পাতা। পাতার ফাঁক ফোকর দিয়ে একটু আলো এসে পড়ছে না। একেবারে গায়ে গায়ে ঠেসে থাকা গভীর জঙ্গল। এগুলো শুধু গাছ নয়, যেন অন্ধকারে দাঁড়িয়ে থাকা কঙ্কাল পাঁজর, যার ডালে বসে আছে সময়ের অতল গা ছমছমে নিঃশ্বাস। চারদিকে ঝোপঝাড় ভরে রয়েছে। পায়ের কাছে কিছু একটা চলে যাওয়ার শব্দ হলো। সাপ নাকি অন্য কিছু, ভালো করে দেখতেও পেলাম না। গাছের কাণ্ড দিয়ে উপরের দিকে উঠে গেছে লতাগুল্মের দল। তাদের ঘন আবরণের মাঝে পাখির ডাকও শোনা যায় না, শুধু পোকামাকড়ের আওয়াজ। জোড়া জোড়া হিংস্র চোখ যেন আমাদের প্রত্যেকটা গতিবিধি পর্যবেক্ষণ করছে। কখন যে বিপদ ঘাড়ে এসে পড়বে কে জানে। একটা জায়গায় এসে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেল। কোনটা ফেরার রাস্তা? বাম দিকের পথ ধরলাম। এ পথে কি ফেরা যাবে? একজন বলল, তাড়াতাড়ি চলো, এখানে রাত হলে আর ফেরা যায় না। জিজ্ঞেস করলাম, কেন? সে শুধু বলল, কারণ জঙ্গল রাতেই জেগে ওঠে। জুলাই 2025 শস্যনা হাই স্কুল থেকে একটি 1800 বাস আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে চলল বিদ্যাসাগর সেতু পার করে। বাসটি গিয়ে থামল হাওড়া শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের সামনে। তো চলো তাহলে ভেতরে ঢোকা যাক। ভিজিটিং টাইম সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি। সকাল 5টা থেকে 7টা অবধি প্রাতঃভ্রমণেরও ব্যবস্থা আছে। প্রবেশ মূল্য 30 টাকা, তবে আগে থেকে মেল করে এলে স্টুডেন্টদের জন্য কনসেশনও পাওয়া যায়। গাছপালা বা প্রকৃতি নষ্ট করলে মোটা টাকা পেনাল্টিও দিতে হয়। আর একটা কথা, এখানে প্লাস্টিক বা পলিথিন ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই দেখো আমাদের গ্রুপ ছবি। শস্যনা হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরিবেশবিদ্যা বিভাগ। বোটানিক্যাল গার্ডেনে কি কি দেখার আছে এটা তার ছবিসহ চার্ট। আর এটা একটা ম্যাপ। 3 দিক দিয়ে 3টি রাস্তা চলে গেছে। আমরা মাঝের রাস্তাটা ধরলাম। শুরুতেই গাছপালার মাঝে গাছপালার দেবতা আচার্য জগদীশচন্দ্র বোসের মূর্তি। তাঁকে প্রণাম করে আমাদের আজকের পরিবেশ ভ্রমণের শুভারম্ভ করি। সবুজের মাঝখান দিয়ে পিচের সুন্দর রাস্তা। দেখো চারদিকটা কত সুন্দর। সবুজ ঘাসের বুগিয়াল আর মাঝে মাঝে জলাশয়। বর্ষাকাল হওয়ায় চারদিক শুধু সবুজ আর সবুজ। রাস্তার ধার দিয়ে উড়ে চলেছে একটি প্রজাপতি। সে আমাদের নিয়ে যেতে থাকলো প্ল্যান্ট বাটারফ্লাই সেকশনে। বাঁশের তৈরি একটা ছোট্ট গেট। আমাদের ছাত্রছাত্রীরা অলরেডি ঢুকে পড়েছে সেখানে। এই দেখো বন্ধুরা, প্ল্যান্ট বাটারফ্লাই, পুরো প্রজাপতি। সত্যি কি রূপের ডালি! বোটানিক্যাল গার্ডেনে না এলে বোঝা যেত না। ভেতরটা পরিপাটি করে সাজানো। ছোট ছোট গাছগুলোতে কত ফুল ফুটে আছে। শান্ত পুকুরটা তার দেহে সবুজ গাছ আর মেঘলা আকাশের ছবি এঁকেছে। পুকুর পাড়ে লাল হলুদ রঙের কত কলা ফুল ফুটে আছে, যেন তারা আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। আর কদম গাছটাতে কত কদম ফুল। গাছ চিনিয়ে নিয়ে আসছে আমাদের সোমনাথ স্যার। পুকুর জুড়ে কত পদ্ম গাছ, তবে মাত্র একটাই ফুল ফুটে আছে। নিশ্চিদ্র নিরাপত্তায় ঘেরা গঙ্গার ধারে হাওড়ার শিবপুরের বুকে বিস্তৃত এক সবুজ রাজপ্রাসাদ। আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান, পূর্ব নাম শিবপুর বটানিক্যাল গার্ডেন। যেন প্রকৃতির খোলা পাঠশালা। বইয়ের পাতায় যে জৈব বিজ্ঞানের ব্যাকরণ, আজ তা যেন নিঃশব্দে ফুটে উঠল পাতায় পাতায়, ফুলে ফুলে। সময়টা 1787 সাল। কলকাতার পাশেই শিবপুরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চিন্তাশীল অফিসার কর্নেল রবার্ট কিব প্রকৃতির এই ভাণ্ডার গড়ে তুললেন এক মহৎ উদ্দেশ্যে। ভারতের উর্বর ভূমিতে কোন গাছ জন্মাবে, কোনটা হবে অর্থকরী, আবার কোনটা হবে উপকারী, এই ভাবনা থেকেই জন্ম নিল এক বিশাল গাছপালার পাঠশালা। তখনকার দিনে চা, দারচিনি, লবঙ্গ, পিপার এইসব নিয়ে চলত গবেষণা।
সময় গড়ালো, নতুন নতুন বৃক্ষ এলো দূর দেশ থেকে, আর জন্ম নিল এক গৌরবময় অধ্যায়। 2009 সালে বাগানটির নামকরণ করা হয় মহান ভারতীয় বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর নামে। আজ এই বাগান প্রায় 273 একর জমি জুড়ে। আকাশছোঁয়া পাম, চিলির আরাউকারিয়া, আফ্রিকার বাওয়াব আর হিমালয়ের চিরসবুজ ভার একই ছাদের নিচে যেন এক বিশ্ব উদ্ভিদ প্রদর্শনী। কিন্তু সব থেকে অবাক করা বিস্ময় বিশ্ববিখ্যাত দ্য গ্রেট বানিয়ান ট্রি, একটি বটগাছ। ওই দেখো বন্ধুরা, সামনে বিশাল সেই বটগাছ, যেন নিজেই একটা অরণ্য। চারদিক সবুজ ঘাসের প্রান্তর, ঠিক যেন কোনো বুগিয়াল। প্রায় 3500টি ঝুড়ি নেমে এসে মাটিতে ঢুকে গেছে। বর্তমানে তারা এক একটা কাণ্ড, যা ছায়া ছড়ানো প্রায় 4 একর জায়গা জুড়ে। এক একটি যেন এক একটি প্রাণ। তাকে দেখলে মনে হয় গাছ নয়, যেন সভ্যতা। বটগাছের প্রবেশদ্বার, কিন্তু এখন আর ভিতরে ঢুকতে দেওয়া হয় না। দেখো বটগাছটার কত বিশাল বিস্তৃতি। সারাদিন খুঁজলেও মূল কাণ্ডটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম বটগাছ। এখানে পুকুর জুড়ে পদ্মের সমাহার, কয়েকটা ফুটেও রয়েছে। চারদিকটা দেখো কি সুন্দর। ভরা বর্ষার জল পেয়ে গাছগুলো যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। পুরো উদ্যানে অসংখ্য ছোট বড় পুকুর রয়েছে। এখানে পুকুর থেকে আগাছা পরিষ্কারের কাজ চলছে। জীববিজ্ঞানের ভাষায় বটানিক্যাল গার্ডেন একটি এক্স-সিটু সংরক্ষণ কেন্দ্র, অর্থাৎ কোনো জীবকে তার নিজস্ব ভৌগোলিক বা জলবায়ুগত অবস্থান থেকে অন্যত্র নিয়ে গিয়ে সংরক্ষণ। বটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্য আসলে বিভিন্ন উদ্ভিদকে একসাথে বাঁচিয়ে রাখা ও বংশবৃদ্ধি করার প্রচেষ্টা। ভিক্টোরিয়া অ্যামাজোনিয়া বা জায়ান্ট ওয়াটার লিলি, কি সুন্দর না? আর তোমরা জানো কি, বড়সড় একটা পাতা প্রায় 30-40 কেজি ওজনের মানুষকে বহন করতে পারে। অ্যামাজন রিভার বেসিনের আদিবাসিন্দা এই জায়ান্ট ওয়াটার লিলি। চারদিকটা যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। মানুষের তৈরি করা প্রকৃতিও যে এত সুন্দর হতে পারে, বটানিক্যাল গার্ডেন তার আদর্শ উদাহরণ। এদিকটায় কাগজ ফুলের সমাহার, আর সেই কাগজ ফুলের ক্যানোপির মধ্যে ওদের ফটো সেশন চলছে। বিশাল গোলাপ বাগান, শীতকালে পুরো ভরে যায় প্রস্ফুটিত গোলাপে। সামনে ক্যাকটাস গার্ডেনের গ্রিন হাউস, দেখো ভিতরে কত ক্যাকটাস হয়ে রয়েছে। এদিকেও বিশাল একটি পদ্মপুকুর। পুকুরের ধারে ছোট একটা রেস্ট হাউস, মাঝে মাঝে একটু বিশ্রাম নেওয়া। দেখো কি সুন্দর একটি বাঁশঝাড়। চরক উদ্যান, ভেতরে আয়ুর্বেদ শাস্ত্রের জনক চরকের মূর্তি আর অসংখ্য আয়ুর্বেদ গাছের সমাহার। সামনের বিশাল ভবনটি সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম। সামনে প্ল্যান্ট ট্যাক্সোনমিক সেকশন। হাঁটতে হাঁটতে চলে এলাম গঙ্গার পাড়ে, যদিও লোহার প্রাচীর দিয়ে আটকানো। দেখো বন্ধুরা, আমাদের গঙ্গা, ওপারে কলকাতা। গঙ্গার পাড়ে জিঞ্জার গার্ডেন, কত আদা গাছ চাষ করা হয়েছে। এলাচ গাছও দেখতে অনেকটা আদা গাছের মতোই। গঙ্গার জল এখন খুবই ঘোলা। বর্ষাকাল হওয়ায় চারদিক থেকে পলি ধুয়ে ধুয়ে এসে পড়ছে, তাই এই অবস্থা। কিউরেটর অফিস, স্বাভাবিকভাবেই ভেতরে ঢোকা বারণ। বেশ কিছু পুরোনো আমলের বাড়িও রয়েছে, সেই ব্রিটিশ পিরিয়ডের। ঐতিহ্যকে বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই সুন্দর প্রকৃতির মাঝে চলে এসো একদিন, আর কাটিয়ে যাও সারাদিন। উদ্ভিদ দর্শন আর বুক ভরা নিঃশ্বাস। কলকাতার কাছে এত ভালো নিঃশ্বাস নেবার জায়গা আর কোথাও নেই। সামনে জবা বাগান,
বেশ কিছু ফুলও ফুটে আছে, আর তার পিছনে ব্রিটিশ আমলের পরিত্যক্ত লাল বাড়ি। রাস্তা চলে গেছে বাঁশের জঙ্গলের ভিতর দিয়ে। দেখো কত বাঁশ গাছের উপস্থিতি। আমাদের জলবায়ুর উপযুক্ত পৃথিবীর অধিকাংশ গাছ দিয়ে সাজানো হয়েছে আমাদের বোটানিক্যাল গার্ডেন। সামনে বোটানিক্যাল গার্ডেনের রেস্টুরেন্ট। চলো লাঞ্চটা তাহলে সেরে ফেলি। লাঞ্চের মেনু ফ্রাইড রাইস ও চিলি চিকেন, আগে থেকেই অর্ডার দেওয়া ছিল। পার প্লেট খরচ 140 টাকা। খাবারের কোয়ান্টিটি ও কোয়ালিটি বেশ ভালো। তোমরা চাইলে অন্য খাবারও অর্ডার করতে পারো। খাবারের তালিকা ও রেট চার্ট দিয়ে দিলাম। আমাদের ছাত্রছাত্রীরা খুব তৃপ্তি করে আজকের খাবারের মজা নিয়েছে। এবার সেই বিখ্যাত নেচার ট্রেইলের স্বাদ নেব। 2023 সালের 10ই আগস্ট এর উদ্বোধন হয়। চলো ভেতরে ঢুকি। ভেতরে তো অনেকটাই অন্ধকার, সবে বিকাল 4টে বাজে। সূর্য ডুবতে এখনো 2 ঘন্টা বাকি। কি ঘন জঙ্গল দেখো বন্ধুরা। একটি রাস্তা থেকে অনেকগুলো ব্রাঞ্চ চলে গেছে। তাদের শুরুতে লেখা পঞ্চবটি পথ, কোনোটা আবার দণ্ডকারণ্য পথ। ভারতের বিভিন্ন প্রান্তের জঙ্গলের সাথে পরিচয় হয়ে যাচ্ছে এইভাবে। কোথাও কোথাও রাস্তার ওপর বাঁশের খাঁচা, লতাগুল্মের ওপরে ওঠার জন্য এই ব্যবস্থা। মাঝে মাঝে কিছু যুবক যুবতী আর বালক বালিকার দেখা। প্রকৃতি প্রেম নয়, এই নির্জন পরিবেশে একান্তে নিজেদের মধ্যে প্রেম করতে এসেছে। ঠিক আছে, মন্দ কি? নির্জন পরিবেশ ছাড়া কি আর প্রেম হয়? আমরা কিন্তু প্রকৃতি প্রেম করতেই এসেছি। সূর্যের আলো পাতা ভেদ করে ভালো করে ঢুকতে পারে না, তাই সারাদিন এরকম ছায়াময় পরিবেশ থাকে। পথ চলার জন্য সরু ইটের রাস্তা, আর তার চারদিকে জঙ্গল আর জঙ্গল। জঙ্গলটা 15 একর জায়গা জুড়ে। ভিতরে চলার পথ 2 কিমি। উদ্ভিদ প্রজাতি আছে প্রায় 250 রকমের। শহরের বুকে একটা ছোট গ্রিন পকেট। শহরের কোথাও কোথাও এরকম গ্রিন পকেট থাকা অতি আবশ্যক। পলিউশন অনেক কমবে। বাসের ব্রিজের উপরে উঠে শুদ্ধদীপ স্যার ভীষণ আনন্দিত, আর সোমনাথ স্যারও। গাছ বেয়ে বেয়ে উপরে উঠেছে লতাগুল্মের দল। সবার মিলিত অবস্থানে আকাশ ঢেকে গেছে। রোদ আসবে কোথা থেকে? সত্যি এই যেন নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। আন্দামানের নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের ভেতর ঠিক এরকমই পরিবেশ দেখেছি। দেখো, চলার পথ ছাড়া চারদিকে এক বিন্দু পা ফেলারও জায়গা নেই। নিরক্ষীয় অরণ্যের মতোই তলদেশ ঝোপঝাড়ে ভরে গেছে। বটগাছ থেকে ঝুড়ি নেমে এসে মাটির নিচে ঢুকে গেছে, আর বিস্তৃতি বাড়িয়েছে। বর্ষা জল পেয়ে প্রত্যেকটা উদ্ভিদ যেন প্রাণবন্ত। তারাও বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। পানা পুকুরে ঢাকা একটা পুকুরের ওপর দিয়ে বাঁশের সাঁকো। নেচার ট্রেলকে আরও আকর্ষণীয় করার জন্য এই ব্যবস্থা। খুবই সুন্দর ব্যবস্থাপনা। জঙ্গল সফরে একটু অন্যরকম স্বাদ পাওয়া গেল। পুকুরের চারদিকটা দেখো, কেমন ঘন অরণ্য, চারদিকে এঁটে রয়েছে। বাঁশের সাঁকোর পেছনে একটা ছোট পাতায় ছাওয়া রেস্ট পয়েন্ট। রেস্ট পয়েন্টের ওপর থেকে চারদিকে দৃশ্য দেখো, অপূর্ব না? আমাদের স্টুডেন্টরা আপাতত সাঁকোতে ছবি তুলতে মত্ত। বন্ধুরা, এই জঙ্গলের পুরোটাই কিন্তু মানুষের তৈরি নয়। কিছু গাছপালা বসানো হয়েছিল, তারপর জায়গাটাকে জাস্ট ফেলে রাখা হয়। কোনো আগাছা পরিষ্কার করা হয়নি। অসংখ্য উদ্ভিদ এমনি এমনি ভরে গেছে, আর ঘন আবরণ তৈরি করেছে। আসলে প্রকৃতি রক্ষায় এটা একটা পন্থা। গাছ বসানোর সাথে সাথে কোনো একটা অঞ্চলকে ফেলে রাখলে, সেখানে প্রবেশ বন্ধ করলে কয়েক বছরের মধ্যে এমনি এমনি গাছ ভরে যাবে। জঙ্গল তৈরি হলে নানা পশু পাখিও চলে আসে, আর তৈরি হয় বাস্তুতন্ত্র। এখানেও ঠিক তাই হয়েছে। এই জঙ্গল কিছু পশু পাখি ও সাপেরও আবাসস্থল। এ প্রসঙ্গে বলি, এখানে বেশ কিছু বিষধর সাপও আছে, তাই দেখে শুনে পথ চলো। সোমা ম্যাম ও কয়েকজন স্টুডেন্ট একটা বিষধর সাপও দেখেছে। চলো দণ্ডকারণ্য পথে ঢুকি।
একটু যেতেই সামনে এলো মধুবন পথ। এদিকটা যেন আরও ঘন অরণ্য। যত ভেতরে ঢুকি গাছেদের ঘনত্ব বেড়েই চলেছে। একটু এগোতেই বিশাল একটা পুকুর, কচুরিপানা পুরো ভরে রয়েছে, যেন ফুটবল খেলার সবুজ মাঠ। এই জঙ্গল, এই অরণ্য সবই কিন্তু তোমার। ওরা যে ছায়া দেয়, ওরা যে বাতাস দেয়, ওরা যে অক্সিজেন দেয়, তা তোমাকেই দেয়। তুমি শুধু তাকে একটু ভালোবেসো, নিজের হাতে বসাও শুধু গাছ আর গাছ, যেখানেই সুযোগ পাবে। তাদের একটু ভালোবাসা দিও, দেখবে সে তোমার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। আমাদের নেচার ট্রেল শেষ হলো। কিছুক্ষণের এই সফরে সবার মন খুবই উৎফুল্ল। এবার ফেরার পালা। উঠে পড়লাম টোটোতে। নেচার ট্রেল ক্রমশ পেছনে সরতে লাগলো। সবুজ মাঠ ক্রমশ পিছিয়ে গেল। যুবক যুবতীদের প্রেম দূরে হারিয়ে যেতে থাকলো। সূর্যের কিরণ বিদায় জানালো। সারিবদ্ধ তালগাছগুলো টাটা দিয়ে বিদায় সম্বর্ধনা জানালো। সবশেষে সবাই মিলে একসাথে বলে উঠল, আবার এসো।